সমন্বয়হীনতায় অস্থিরতা বাড়ছে পুঁজিবাজারে, ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা। গুজব রোধে বিএসইসি তৎপরতা বাড়ানোর তাগিদ। আধুনিক যন্ত্রপাতি কিনতে কৃষিতে ৭০% ভর্তুকি দিচ্ছে সরকার। উদ্যোক্তা বাড়াতে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান। পর্যাপ্ত সরবরাহের পরও বাজারে অস্থিরতা, ভোজ্য তেলের দরে নৈরাজ্য, চাল ডালের দরে ঊর্ধ্বমুখী প্রবণতা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতা এবং গুজবের কারণে পুঁজিবাজারে অস্থিরতা চলছে। এতে ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা। সংকট কাটাতে বিএসইসিকে আরও তৎপর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বাজার নিয়ে কারসাজিকারীদের খুঁজে বের করার তাগিদও দিয়েছেন তারা। বেশ কিছুদিন ধরে অস্থিরতা চলছে পুঁজিবাজারে। গেল প্রায় 2 সপ্তাহের টানা দরপতনে সূচক কমেছে 300 পয়েন্টের বেশি। কমেছে বাজার মূলধনও, যদিও সপ্তাহের শেষ দিনে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, একটি চক্র কারসাজির মাধ্যমে বাজারকে অস্থির করে তুলেছে, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। বিও অ্যাকাউন্ট খোলা হয়েছিল, দেখলাম আমরা 3 লাখ না 4 লাখ। তারা আসছে মার্কেটে, তারা এসে নতুন করে আবার তারাও ক্ষতিগ্রস্ত হলো। আমরা তো ক্ষতিগ্রস্ত আছি। সাধারণ মানুষ যারা বুঝে নাই মার্কেটে আসছে, তাদের কি অবস্থাটা? আমরা যে একটা আস্থা আনছিলাম, সে আস্থাটা আমাদের হারায় যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের একক বিনিয়োগ সীমাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। যদিও বিষয়টি ঠিক নয় বলেও দাবি তাদের। বিনিয়োগকারীর চেয়ে ব্যবসায়ী বেশি হওয়ায় আতঙ্কটাও একটু বেশি বলে মনে করেন তারা। বাংলাদেশ ব্যাংকের সাথে কিছুটা মতের অমিল, যেটা হতে পারে, খুব স্বাভাবিক ব্যাপার, কিছুটা মতের অমিল। এই মতের অমিলের বিষয়টা আমরা আসলে ভালোভাবে না নিয়ে আমরা আতঙ্কের পর্যায়ে নিয়ে গিয়েছি। বড় বিনিয়োগকারীরা একটু সাইডলাইনে থাকে, তারা ক্রয় কর্মকাণ্ড বাদ, তারাও কিছুটা সেল প্রেশার, আর সাধারণ বিনিয়োগকারীরা আসলে সেল প্রেশার দিয়ে বাজারটার এই অবস্থা। ছোট বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী, ব্যক্তি, প্রতিষ্ঠান, সবাই আমরা সবসময় আতঙ্কের উপরে থাকি, সবসময় ইন্ডেক্স দেখতে থাকি। তখন কিন্তু একটা আতঙ্ক অটোমেটিকলি তৈরি হয়ে যায়। সেই জায়গাতে আমাদের বিনিয়োগ সুলভ আচরণের জায়গাটাতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। পুঁজিবাজারের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএসইসির সাথে আলোচনা করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ক্যালকুলেশন করতে যাচ্ছে এক্সপোজারের, যেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু কিছুটা সন্দেহ বা কিছুটা ভীতির সৃষ্টি হয়েছে। এখন মার্কেট প্রাইসে যদি হিসাবটি করতে যায়, তাহলে অনেকে দেখা যাবে লিমিটটা ক্রস করেছে। এটা রিভাইজ করা উচিত। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে অবশ্যই এসিসির চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে নেওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, বন্ডে বিনিয়োগকে কোনোভাবেই পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হিসেবে ধরা যৌক্তিক নয়। আর পুঁজিবাজারে নিয়ে যারা গুজব ছড়াচ্ছে, তাদেরকে শক্ত হাতে দমন করার পরামর্শ তাদের। অনেকবার কিন্তু ক্যাপিটাল মার্কেটের কিছুটা ক্লাপস করেছে বা বেশ কিছুটা ধস নেমেছে। কোনো ক্ষেত্রে হয়তো কিছু জেনুইন কারণ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয়েছে গুজবের কারণে। গুজব ছড়িয়ে বাজার যে অস্থিরতা তৈরি করে, এই বিষয়ে যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কিন্তু আমাদের সার্বিক স্বার্থ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, বাজারের গতিবিধি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। বিনিয়োগের ক্ষেত্রে ঋণ নির্ভরতা কমিয়ে আনার পাশাপাশি পুঁজিবাজারকে স্থিতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ডকে আরও সক্রিয় করা দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, পুঁজিবাজারের লেনদেনের খবরও জানিয়ে দিতে চাই। এই মুহূর্তে আমরা গতদিন দেখেছিলাম দীর্ঘ সময়ে নিম্নমুখী থাকার পর গত সপ্তাহে শেষ কার্যদিবসে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, সব সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। আজও বাজার সেরকম স্টেবল একটি লেনদেন নিয়ে শুরু হয়েছিল, তারপর বাজারে কিছুটা উত্থান হয়। এখন কিন্তু মিশ্র প্রবণতা শুরু হয়ে গিয়েছে পুঁজিবাজারে এবং এক ধরনের কিন্তু নিম্নমুখী ধারা দেখা যাচ্ছে কয়েকটি সূচকে। শুরুতে সে খবর জানাবো। ডিএসসি ব্রড ইন্ডেক্স এই মুহূর্তে 21 পয়েন্ট বেড়েছে, 7097 পয়েন্টে আছে। ডিএসসিএস নিম্নমুখী 13 পয়েন্ট বেড়ে গেছে ইতিমধ্যেই, 1504 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস30 23 পয়েন্ট বেড়ে 2723-এ দাঁড়িয়েছে। লেনদেনের গতি যদি বলি, অন্যান্য দিনের তুলনায় গত 2 সপ্তাহের সাথে তুলনা করলে একই রকমের মতো আছে। 680 কোটি টাকার কিছু বেশি শেয়ার হাত বদল হয়েছে।
175টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এখন বেড়ে গেছে, কমেছে 139 এবং অপরিবর্তিত 57টির দাম। যেটি বলছিলাম 10টা 40 নাগাদ বাজারে কিন্তু কিছুটা উত্থান শুরু হয়েছিল এবং সেটি প্রায় 11টা নাগাদ উপরে উঠতে থাকে, তারপর কিন্তু বাজারে পতন শুরু হয়। বাজারের এই ধারা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে বাজার আসলে কোন দিকে যাচ্ছে। লেনদেনের ভিত্তিতে আমরা সকাল থেকে শীর্ষে দেখতে পাচ্ছি বেক্সিমকোকে, প্রায় 262 কোটি টাকার শেয়ার এরই মধ্যে লেনদেন হয়ে গিয়েছে এই প্রতিষ্ঠানটির। দ্বিতীয় অবস্থানে ডেল্টা লাইফ 38 কোটি 30 লাখ টাকার শেয়ারে লেনদেন হয়েছে। পরের দুটি অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ওরিয়ন ফার্মা এবং স্কয়ার ফার্মাকে 26 থেকে 33 কোটি টাকার ভিতরে এদের লেনদেন হয়েছে। জেনেক্স অনেকদিন পর 10-এর ভিতরে 5 নম্বর অবস্থানে রয়েছে, 142 টাকা 80 পয়সা লাস্ট রেট হয়েছে, 145 টাকা 90 পয়সা এখন পর্যন্ত দিনের সর্বোচ্চ দাম কিন্তু কমে গিয়েছে। এর ভিতরে 23 কোটি 89 লাখ টাকা শেয়ারে লেনদেন হয়েছে। এনআরবিসি ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর অবস্থানে রয়েছে। শেষ দুটি অবস্থান ফরচুন এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুটি প্রতিষ্ঠানেরই 5.5 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। চট্টগ্রামের পুঁজিবাজারে যদি যাই, চিটাগং অল শেয়ার প্রাইস ইন্ডেক্স KSP এই মুহূর্তে ঊর্ধ্বমুখী 109 পয়েন্ট বেড়েছে, এটি 20,802 এ দাঁড়িয়েছে। 21,000-এর নিচে কিন্তু এটি ইতোমধ্যেই নেমে গেছে গত সপ্তাহে। 56 পয়েন্ট বেড়েছে CACEX এবং CAC30, এটি নিম্নমুখী 106 পয়েন্ট কমে 14,684-তে দাঁড়িয়েছে। 19 কোটি 10 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। 76টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমে গেছে তার চেয়ে বেশি। এই বাজারে কিন্তু নিম্নমুখী ট্রেন্ড দেখা যাচ্ছে। এর মধ্যে 81টির দাম কমে গেছে, 24টি অপরিবর্তিত। ভ্যালুর ভিত্তিতে পুঁজিবাজারে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষে রয়েছে সকাল থেকেই যে কোম্পানিগুলো, সেগুলোই মোটা দাগে এখন পর্যন্ত একই ধরনের অবস্থানে রয়েছে। দর্শক, রাজধানীর সোনারগাঁয়ে চলছে কৃষি সম্মেলন, আমরা আপনাদের সরাসরি এই মুহূর্তে সেখানে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ অবশ্যই শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ না, সারা পৃথিবীতে আমরা খাদ্য সরবরাহ করতে পারবো এবং আন্তর্জাতিক বাজারে আমরা ইনশাআল্লাহ একটা বড় জায়গা করে নিতে পারবো। বলা হয়েছে যে ধানে আমরা তৃতীয়, পেঁয়াজ উৎপাদন বেড়েছে, আমরা বিভিন্ন শাকসবজি উৎপাদনে ভালো করছি, আজকে মাছ উৎপাদনে আমাদের সম্পদ যেটি বঙ্গবন্ধু বলছে, আমার উর্বর জমি আছে, আমার মাছ আছে, এই ফ্রেশ ওয়াটার যেটা, এটা কিন্তু আমাদের একটা বিরাট সম্পদ। 30 ফিট নিচেই আমরা পাই ফ্রেশ ওয়াটার। এত সুপেয় পানি যেটা, এটা পৃথিবীর খুব কম দেশে রয়েছে। ওপেন পানি যেখানে মাছ চাষ করা যায়, খাল, বিল, এগুলো অনেক বেশি, যদিও ইদানিং শুকিয়ে যাচ্ছে, তারপরেও এটা আমাদের জন্য একটা বড় সম্পদ। আমাদের দুটা সম্পদ, আমাদের এই উর্বর জমি এবং আরেকটি হলো আমাদের এই পানি। এটা আমাদের জন্য বিরাট একটা আশীর্বাদ, পরম করুণাময় আল্লাহ তাআলা। এই আশীর্বাদগুলিকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা মনে করি আমাদের এই পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম, এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, তারা আয় করে কৃষি পণ্য রপ্তানি করে। আমাদের কৃষিকে আগামী দিনে আমাদেরকে বায়োমডেল। দর্শক, যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে 4 দিন ব্যাপী হুরাইন ফেব্রিক্স এক্সপো 2021। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, তার কাছে সরাসরি যাচ্ছি। তাজনুর, 4 দিন ব্যাপী আয়োজন, প্রদর্শনীর আজ দ্বিতীয় দিন, কেমন সাড়া দেখতে পাচ্ছেন? দেখুন, গতকালকে শুরু হওয়া হুরাইন ফেব্রিক এক্সপোর আজকে দ্বিতীয় দিন। আজকে সকাল থেকেই এই যে গার্মেন্টস সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা কিনা ফেব্রিক্সের সঙ্গে যুক্ত কিংবা এই তৈরি পোশাক শিল্পের সঙ্গে যারা যুক্ত, তারা সকাল থেকেই আসছেন এবং এই যে বিভিন্ন ধরনের ফেব্রিক্সের যেই প্রদর্শনী, অর্থাৎ তৈরি পোশাক শিল্পের একেবারে যে কাঁচামাল ফেব্রিক্স বা সুতার যেই সমস্ত প্রদর্শনী রয়েছে, সেই প্রদর্শনী দেখতে সকাল থেকেই বিভিন্ন ধরনের মানুষ, দেশি বিদেশি বিভিন্ন ধরনের মানুষ আসছেন এবং তারা এই ফেব্রিক্সগুলো দেখছেন। যারা ফেব্রিক্স পছন্দ করছেন তারা সেই ফেব্রিক্সের মধ্যে তাদের সেই নির্দিষ্ট স্টিকারটি লাগিয়ে দিচ্ছেন, অর্থাৎ পরবর্তী সময় যেন তারা সেই ফেব্রিক্সটি সংগ্রহ করতে পারেন। তবে এবার হুরাইন বিশেষভাবে একটি বিষয়কে টার্গেট করে কাজ করছেন, সেটি হচ্ছে তারা স্প্রিং এবং সামার 2023-24কে টার্গেট করে কাজ করছেন। এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই হুরাইনের প্রধান বিপণন কর্মকর্তার সঙ্গে। আপনি একটু বলবেন যে এই যে 23-24কে সামনে রেখে আপনারা কাজ করছেন, এই 23-24 কেন, এই বছরেই কেন 23-24-এর চিন্তা করছেন আপনারা? অ্যাকচুয়ালি আমরা অলওয়েজ অ্যাডভান্স থাকতে হয়। আমরা যারা ফ্যাব্রিক মেক করি ওভারসিজ কাস্টমারদের জন্য, ওভারসিজ বলতে বোঝাতে চাচ্ছি USA, UK, ইউরোপ এবং অন্যান্য ল্যাতিন আমেরিকান, ব্রাজিল, মেক্সিকো, তারা আসলে এখন অর্ডার প্লেস করবে হলো অটোম উইন্টার 22 আর ডেভেলপমেন্টটা হবে স্প্রিং সামার 2023-র জন্য। যার কারণে যারা টেক্সটাইল প্রডিউসার তারা অলওয়েজ একটা সিজন আগেই ট্রেন্ডটাকে ফোরকাস্ট করতে হয় এবং ওই অনুযায়ী ফ্যাব্রিকগুলোকে তৈরি করে তাদেরকে প্রজেক্ট করতে হয়। দ্যাটস ওয়াই উই আর ফোকাসিং স্প্রিং সামার 23-24।
তবে আপনি যেমনটা শুনছিলেন যে আসলে প্রত্যেকটা জায়গাতেই এই যে অগ্রিম অনেকখানি কাজ করতে হয় সেই বিষয়কে মাথায় রেখেই মূলত তারা এই 2023-24 এই সিজনটাকে টার্গেট করে কাজ করছেন এবং সেই বিষয়কে ফোকাস করে সেই সময় কী ধরনের ট্রেন্ড হতে পারে বা পোশাকের কী ধরনের ট্রেন্ড চলতে পারে সেই বিষয়কে মাথায় রেখেই এই প্রদর্শনীর একটা বড় রকমের থিম রয়েছে। তো আজকে দ্বিতীয় দিন চলছে, সবার আনাগোনা এখনও রয়েছে, তো দিনভর নিশ্চয়ই এই প্রদর্শনীতে আরও অনেক লোকজন আসবেন এই আশা করছেন কর্মকর্তারা। তৌহিদ। নিঃসন্দেহে তাজনুর, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম হুরাইন ফেব্রিক এক্সপোর আপডেট। হাওর ও উপকূলীয় অঞ্চলে কৃষি যন্ত্রপাতি কিনতে 70% ভর্তুকি দিচ্ছে সরকার, আর দেশের অন্যান্য জেলায় অর্ধেক মূল্যে তা কিনতে পারবেন কৃষকরা। সরকার নির্ধারিত 9টি প্রতিষ্ঠান থেকে এই কৃষি যন্ত্র কেনা যাবে। বিক্রেতারা বলছেন এই ভর্তুকি সারা দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকদের দেয়া হলে উদ্যোক্তার সংখ্যা বাড়বে। কৃষি খাত নিয়ে সুশান্ত সিনহার 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয়টি। সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট সহ হাওর অধ্যুষিত 7 জেলা থেকে বাংলাদেশের 10% বেশি চালের যোগান আসে। উজানের ঢল নামার আগেই দ্রুত ধান কেটে ঘরে তুলতে হাওর এলাকায় মোট 541টি কম্বাইন হারভেস্টর ভর্তুকি মূল্যে দিয়েছে সরকার। একইভাবে সাতক্ষীরা, বরগুনা, ভোলা, কক্সবাজার সহ উপকূলীয় 12 জেলায় 156টি কম্বাইন হারভেস্টর দেওয়া হয়েছে। এই দুই অঞ্চলে কৃষকরা 28 লাখ টাকার কম্বাইন হারভেস্টর কিনেছে 8.5 লাখ টাকায়। অন্যদিকে দেশের অন্যান্য জেলার কৃষকদের 14 লাখ টাকায় কিনতে হয়েছে এই কম্বাইন হারভেস্টর। কৃষককে যেহেতু বেনিফিট পাস অন করতে হবে, সেক্ষেত্রে আমি মনে করি সারা দেশেই 70% যদি এই ভর্তুকিটা দেওয়া হয় তাতে লাভ হবে যে এই প্রোগ্রামটা গতি পাবে। অনেক আপনার এন্টারপ্রেনার এখানে অ্যাড হবে, কারণ সবাই তো আর এই বাকিতে অর্ধেক 50% 28 লক্ষ বা 30 লক্ষ টাকার পর 15 থেকে 16 লাখ টাকা অ্যাড করতে পারছে না। কম্বাইন হারভেস্টার এবং ট্রান্সপ্লান্টার ব্যবহার করার জন্য কৃষক ভাইদের বিশেষভাবে সংঘবদ্ধ করা, প্রশিক্ষণ দেওয়া, একই জাতের ফসল উৎপাদনের জন্য সকলে মিলে বীজতলা তৈরি করা, যন্ত্রের সক্ষমতা অনুযায়ী ফসল রোপণ এবং কর্তনের উপযোগী একটি ব্যবস্থা মাঠ পর্যায়ে করতে হবে। সারা দেশে সরকার নির্ধারিত 9টি প্রতিষ্ঠানের কাছ থেকে ভর্তুকি মূল্যে কেনা যাবে 12 ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি। পছন্দ মতো ওই যন্ত্র নেবে আমাদের এনলিস্টেড কোম্পানির কাছ থেকে, ও তারপরে আমরা ওই যে ভর্তুকির পরিমাণটা অর্থাৎ 50%, কোথাও 70%, এই ভর্তুকির পরিমাণটা আমরা ওই কোম্পানিকে প্রদান করে থাকি। ছবি তোলার জন্য আপনি গরুর হাল পাবেন না, সমস্তটাই 100% আমার চাষ ট্রাক্টরে, পাওয়ার টিলারে হয়ে গেছে। আমরা এখন ট্রান্সপ্লান্টিংয়ে পিছিয়ে আছি, ট্রান্সপ্লান্টিংয়ের জন্য আমরা ট্রান্সপ্লান্টার দিচ্ছি, হারভেস্টিংয়ের জন্য কম্বাইন হারভেস্টার, রিপার দিচ্ছি, এবং এগুলি আমাদের হয়ে যাবে 5-7 বছর পরে। দেখবেন এই দেশের সমস্ত কাজ ইনশাল্লাহ যন্ত্রে হবে আশা করি। 64 জেলার সকল উপজেলায় 12 ধরনের মোট 51,300টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করবে সরকার। এতে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমবে বলেও আশা সরকারের। কৃষকদের চাহিদাও এই যন্ত্রগুলির প্রতি বেশি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। চালু হলো দেশীয় অর্গানিক পণ্যের ব্র্যান্ড রিভানার ওয়েবসাইট, পাশাপাশি এখন পাওয়া যাচ্ছে অ্যামাজনেও। 2015 সালে যাত্রা করা কোম্পানি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি প্রাকৃতিক উপাদানের গুণাগুণ অক্ষত রেখে শতভাগ বিশুদ্ধ স্কিন ও হেয়ার কেয়ার সামগ্রী পৌঁছে দিচ্ছে। পুরো বিশ্বে অর্গানিক পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েবসাইট www.ribana.com.bd উদ্বোধন করা হয়েছে। অ্যামাজন ও DHL কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। 2019 সালের ব্র্যান্ড রিবানা UNDP ফর দ্য ইউথ কোল্যাব প্রোগ্রামে স্বীকৃতি লাভ করে। নিজস্ব আউটলেট না থাকায় রিবানা 35টির বেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। রিবানার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ব্র্যান্ডের তারকা পণ্য স্যাফরন গোট মিল্ক সোপ দেশে যেমন চাহিদা বেড়েছে, তেমনি দেশের বাইরেও এর চাহিদা দিন দিন বাড়ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিবানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এই প্রোডাক্টটি মনে হয় একমাত্র US এর অ্যামাজন প্রাইমে পাওয়া যাচ্ছে, প্লাস এখন তো বলেছি বাংলাদেশ ছাড়াও দেশের সব জায়গা থেকে যে কেউ অর্ডার করতে পারবে। আগে যে প্রোডাক্টগুলি বাংলাদেশে আসতো বিদেশ থেকে, যে কাস্টমার যারা বিদেশি প্রোডাক্টের প্রতি একটা ব্যবহারের একটা নেশা এবং ইচ্ছা ছিল, আস্তে আস্তে সেটা কমতেছে এবং তারা এখন দেশীয় প্রোডাক্টের প্রতি বিশ্বাস আনতেছে। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কাটছেই না। চাল, ডাল, তেল সহ বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত সরবরাহের পরও নানা অজুহাতে লাগামহীন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ হতাশ ভোক্তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত বাজার তদারকি শুরুর দাবি জানিয়েছেন তারা। আন্তর্জাতিক বাজারে গমের দাম বেড়ে যাওয়ার অজুহাতে মাস দুয়েক আগে থেকে বাড়তে শুরু করে খোলা ময়দার দাম। বস্তা প্রতি প্রায় 800 থেকে 900 টাকা পর্যন্ত বেড়ে দাঁড়ায় 2100 টাকা পর্যন্ত। গত কয়েকদিন ধরে এই খোলা ময়দার দাম 100 টাকা কমলেও প্যাকেটজাত আটা ময়দার দাম বেড়েছে কেজি প্রতি 8 থেকে 10 টাকা পর্যন্ত। যারা গমের সাথে ব্যবসা করে না এরাও ডিও কিনে ফেলেছে, এরা এক প্রকার টোকেন কিনে আরম্ভ করেছে। টোকেন আটা তো 6 টাকা বাড়ছে এক প্যাকেটে, ময়দা 7 টাকা 8 টাকা বাড়ছে, তেলও বাড়তি, ডালও বাড়তি, আটা ময়দা তো বাড়তি। একই চিত্র দেখা গেছে চিনির ক্ষেত্রে। 50 কেজি ওজনের প্রতি বস্তায় বেড়েছে 1000 টাকা। সরকারের পক্ষ থেকে শুল্ক কমানোর পর সপ্তাহখানেক ধরে দাম কমেছে মাত্র 100 টাকা। চিনির দাম তো কমা নাই, 2 টাকা কমছে আর কি। 2 টাকা কমলে তো এটা একটু কম হলো না। একদিক দিয়ে কমাইলে একদিক মনে হয় যে আপনার চিনিটা কমে এখন। তেলটা দিছে প্রতি লিটার 60 টাকা, লিটার বাড়া দিছে। গরিব মানুষের আর নাগালের বাইরে চলে গেছে, তাদের আসলে খাওয়ার মতো অবস্থা নাই এখন। পেঁয়াজ, আদা, রসুনের দাম কিছুটা স্থিতিশীল, তবে লাগামহীন তেলের দাম, নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের চড়া মূল্যে ক্ষুব্ধ ক্রেতারা। একটা কমে একটা বাড়ে, তো এরকমের চলতে থাকলে তো দেশ চলবে না। দেশে তো সব ধনী ব্যক্তি না। পার কেজি ধরুন 10 টাকা করে বাড়াইছে, ফুল বড় সাবান টাবান 3-4 টাকা করে বাড়াই দিয়েছে পার পিসে। সব কিছু এ টু জেড যা আছে টোটাল সব কিছু। এই পরিস্থিতির মধ্যে মানুষ চলতে তো কষ্ট হয়ে যাচ্ছে সাধারণ পাবলিকের, কারণ ওদের আয় তো সীমিত। পর্যাপ্ত সরবরাহের পরেও খুব একটা স্বস্তি নেই সবজির বাজারে। সবজির দাম আশা করি আরো কমতেছে, প্রতি সপ্তাহে সবজির দাম কমতেছে, আরো কমবে ইনশাল্লাহ। সরবরাহ এখন আস্তে আস্তে বাড়তেছে। দামও মনে করুন গত সপ্তাহে ফুলকপি 100 টাকা 120 টাকা ছিল, এখন তো আজকে এই সপ্তাহে 80 টাকা বেচতেছে। ব্রয়লার মুরগির দামও এখন রেকর্ড 200 টাকা ছুঁয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ সহ 6টি দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সিঙ্গাপুর। বুধবার থেকে এসব দেশের যাত্রীরা পাবেন প্রবেশাধিকার। অন্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও শ্রীলঙ্কা। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে স্বল্প মেয়াদের ভিসা নিয়ে পর্যটকরা ঢুকতে পারবেন। অবশ্য কঠোর সীমান্ত নীতিমালা মেনে চলতে হবে ভ্রমণকারীদের। করোনার নেগেটিভ রিপোর্ট দেখানোর পাশাপাশি নির্দিষ্ট স্থানে থাকতে হবে 10 দিনের কোয়ারেন্টাইনেও। এছাড়া ট্রানজিট হিসেবে ব্যবহার করা যাবে সিঙ্গাপুরের ভূখণ্ড। জানানো হয় খুব শিগগিরই মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো বেশ কিছু দেশের জন্য শিথিল করা হবে ভ্রমণ বিধিনিষেধ। সম্প্রতি করোনা সংক্রমণের পরিমাণ কিছুটা কমে আসায় ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিল সিঙ্গাপুর। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।